বলছি যে পুজোর তো সব গোছানো হয়ে। মা বলছি এদিকে তো সব বলবি পরে, আগে এদিকে দেখ। হ্যাঁ প্রদীপ জ্বলছে, এতে কি দেখবো? আরে বাবা 14 প্রদীপ জ্বলছে, আজকে ভূত চতুর্দশী না। মা আচ্ছা প্রতি বছরই তো এটা হয়, এতে নতুন কি আছে বলো তো? নতুন আছে রে, এবছরে সবকিছু অন্যরকম। বুঝতে পারছিস না, এই সমস্ত প্রদীপের থেকে সুখ চুইয়ে চুইয়ে পড়ছে। কতদিন পরে বাড়িতে আবার একটু আনন্দ, সবাই হাসছে, হই হই করছে। এখনো তো কিছুই আরম্ভ হয়নি। আমি আর বাবা যা বাজি স্টক করেছি না, যখন ফাটাবো তখন দেখবে শুধু একদম। এই শোন, তোরা আর যাই কর না বাবা, ওই দুমদাম করে বোমা ফাটাবি না তো। শোনো শোনো, যা উত্তেজনা দেখছি তার জোরে গলার আওয়াজে 65 ডেসিবেল ছাপিয়ে যাবে। বোমা আর ফাটাতে হবে না। ভালো লাগে না আমার এগুলো একদম। আচ্ছা ঠিক আছে, যা করেছিস করেছিস, চাঁচল পোড়াবার ব্যবস্থা করেছিস? হ্যাঁ মা, চাঁচর বাজি সব পোড়ানোর ব্যবস্থা হয়ে রয়েছে। সবাই এলেই আমরা বাইরে বেরোবো। মা, এই ভূত চতুর্দশীতে ওরা যা ভূতের নাচ নাচবে না, কোনো ভূত এই দিগরে টিকতে পারবে না। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। না মানে এই ভূত চতুর্দশীতে এই যে 14 শাক 14 প্রদীপ, এইগুলো না জিনিসটিকে আমি বুঝতে পারছি না, মানে কেন বলো তো? আরে লাগছে, আমি একটা সিঙ্গেল কোশ্চেন করলাম। আচ্ছা, তুই কি নতুন দেখছিস এসব? প্রত্যেক বছর একই জিনিস কেন জিজ্ঞেস করিস? আরে জিজ্ঞেস করছি কারণ ওই 14 শাক ব্যাপারটা বাদ দিয়ে বাকি সব কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিন্তু কেন, মানে কি লাভ হয়? লাভ কি হয় সেটা কেউ জানে না কর্তামশাই, কিন্তু এর বহুদিন ধরে এই প্রথাটা চলে আসছে। আসলে বলা হয় যে এইগুলোর সঙ্গে সঙ্গে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়। এই যে চাঁচরের সঙ্গে যা কিছু অশুভ সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তারপর দীপাবলির নতুন আলোয় নতুন শুভর শুরু হয়। সত্যি মা, অনেক খারাপের পর এই আলোর দিন, এই দীপাবলি আমার সারা জীবন মনে থাকবে। বাবা, মনে রাখার মতন কিছু করলে তবে না মনে থাকবে। তুমি আমাকে একটা জিনিস বোঝাও তো, সবাই কোথায়? ছোট মা নেই, দাদা ভাই নেই, বৌরানী নেই, পিসিমণি নেই, কোথায় সবাই? কোথায় আমাকে বলো। ওই তো সবাই এসে গেছে। এই তো, এসো এসো, তোমাদের কথাই হচ্ছিল, অনেক দিন বাঁচবে। কিসের জোরে কথাটা বললে মা? মরতে মরতে ফিরে এসেছে বলে? একই কথা শ্রী, এরকম আনন্দের মুহূর্তে এসব কি বলছিস তুই? কি করবো বলো বড়দা, আমি তো তোমাদের মতো সবকিছু ভুলে আনন্দ করতে পারি না। মানে খুশি খুশি থেকে সবার সামনে এটা দেখানো যে সবকিছু ঠিক আছে, কিচ্ছু হয়নি, এটা তো পারি না। মানে আমার তো কোনো ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যায় না যে মা তুমি কাঁদছো? বল, তুই আর কোনোদিন এরকম করবি না, আমাকে ছেড়ে কোথাও কোনোদিনও যাবি না, প্রমিস কর তুই আমাকে। তুই জানিস তোকে ছাড়া আমার কত কষ্ট হচ্ছিল, আমি থাকতে পারছিলাম না। শ্রী, আমি একটা কথা বলি, কনকের কথাই রিপিট করি তোমাকে, যা কিছু খারাপ তা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। খারাপটা ভুলে যাওয়াই উচিত, কিন্তু কিসের ছোট বৌদি, ওটাই তো বেশি করে মনে থাকে আমাদের। ভালো জিনিসগুলোই আমরা তাড়াতাড়ি ভুলে যাই। যাকে সেরকম কিছু হওয়ার আগে তো বৌরানি, তোমাকে যে কি বলবো বৌরানি, কৃতজ্ঞতা ছাড়া আমার কোনো শব্দ নেই আমার। পিসিমণি তুমি কেন এইভাবে বলছো? আমি তো কোনো উপকার করিনি, আমি তো শুধু আমার। তবুও বৌরানি, তোমার এই ঋণ তো শোধ করার নয় বলো? এটা তুই ঠিকই বলেছিস শ্রী। এই পরিবারের প্রত্যেকটা মানুষ বৌরানীর কাছে কোনো না কোনোভাবে ঋণী। শুধু বৃষ্টি বা ওলি নয়,
আমি আমি ভাবতে পারছি না যে এবাড়ির কার ওর কাছে কোনো ঋণ নেই। আচ্ছা তোমরা যে এত প্রশংসা করছো একজনের নামে, তার তো লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। ওই দেখো আমার লজ্জা পেয়ে এক মিনিট দাঁড়াও। আচ্ছা, সবাই যখন তোমার প্রশংসা করে তাতে তোমার কিসের অ্যালার্জি আমাকে একটু বোঝাও তো। না মানে আমার তো কেউ প্রশংসা করে না কখনো। এই লজ্জা করে না? কনকের সঙ্গে নিজের তুলনা করছিস? আচ্ছা, আমার কি মাথা খারাপ? মানে অতটা খারাপ না তো? তাহলে সেটা তো আমি জানি যে বৌরানীর সাথে আমার কোনো তুলনাই হয় না, কারণ দের ইজ অনলি ওয়ান বৌরানী। তোমরা সবাই এভাবে কেন বলছো আমাকে? আমি যা করেছি তাতে কোনো বিরক্ত নেই আমার। এই সংসার, এই পরিবার আমার, আর বাড়ির বউ হিসেবে তো এটা যে কারোর কর্তব্য। যে কারোর কর্তব্য যে কেউ চায়, কিন্তু পারে কজন কনক? তুমি সেটা করে দেখিয়ে দিয়েছো। তুমি বারবার নিজেকে প্রমাণ করেছো কনক, আর তাই তুমি সবার থেকে আলাদা। তুমি এই চৌধুরী পরিবারের যোগ্য বৌরানী। যাকে আর সময় নষ্ট করো না তো, যাও ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। আবার চাচর পরানো আছে না সার্থকে, যাও নিয়ে যাও ওকে। চলে এসো। মা আপনিও জানো নি, নিয়ে যাও মাকে। এসো। সব কিছু আছে, চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখার, তবুও খুব খুব একা লাগছে আজ নিজেকে। যা কিছু অন্যায় করেছি সেটা আমি না হয় সেসবের শাস্তিও পাচ্ছি, কিন্তু অভ্র, ওর কি দোষ ঠাকুর? তুমি কেন ওকে এত কষ্ট দিচ্ছ? ওর চোখে জল নয়, মুখে হাসিটাই মানায়। প্লিজ ঠাকুর, এমন কিছু একটা করো যাতে আমি ওর মুখের হাসিটা একবার দেখতে পাই। আসতে পারি? আরে মাহি, আরে এসো এসো। এই দেখো কে এসছে। এসো মা। বাইরে তো অনেক অ্যারেঞ্জমেন্ট দেখলাম, কত বাজি পড়ে আছে, পুরো তো একটা বাজি স্টোর মনে হচ্ছে। সব ওই অব্রর কীর্তি। আচ্ছা মা, তুমি এমন ভাবে বলছো যেন সব আমার একার পছন্দের বাজি কেন ওখানে? তা কিন্তু নয়, হ্যাঁ ওখানে কিন্তু বাবার পছন্দেরও অনেক বাজি আছে। আচ্ছা, এটা তো দুষ্টু মিষ্টির ফার্স্ট দিওয়ালি, ওরা নিশ্চয়ই খুব এক্সাইটেড। এক্সাইটেড মানে যেমন দুজনের নাম হয়েছে ঠিক তেমনই হয়েছে দুজন। তাই বুঝি? হয়েছে তো একেবারে তোর মতন। তুমি আমার কথা বলছো মা? ওরা পারলে না ওদের বাবাকেও ছাড়িয়ে চলে যায়, কিন্তু ওরা দুষ্টুমির সাথে সাথে কিন্তু মাঝে মাঝে আবার কমপ্লেনও করে। কমপ্লেন? কিন্তু সেটা কিসের জন্যে? এই যে ওদের মাহি আন্টি ওদের কাছে আসে না, খোঁজ নেয় না, দেখা করে না, এই সব। তাই নাকি? ইনফ্যাক্ট ওরা আমাকে এটাও বলে দিয়েছে যে পাপা মাহি আন্টির সাথে কিন্তু কাটটি। আচ্ছা, ওরা এত কিছু বলতে পারে নাকি? ওদের হয়ে ওদের পাপাই? আরে বাবা, পাপা ওদের মনের কথা বুঝবে না তো কে বুঝবে? এনিওয়েজ আই এম জাস্ট কিডিং। তুমি এক কাজ করো, যাও উপরে ওদের সাথে গিয়ে দেখা করে এসো, খুব খুশি হবে তোমাকে দেখলে। চল। ঠিক আছে বাবা। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করলে হয়? একটু সময় দিতে হবে তো। আচ্ছা মানুষ কটা বাজে বলো তো? আর আর কত সময় লাগবে? নে নে, করছি করছি, আর একটু সময় দিই। দাঁড়া দাঁড়া, হয়ে যাবে। ওরে আর বেশি দেরি করিস না তোরা, বৃষ্টি পড়ছে তো টিপ টিপ করে, তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, আপনি যখন বলছেন তখন শ্রী চলো। হ্যাঁ তোমরা বাবা তাড়াতাড়ি তোমাদের। আসলে এদিকটা তো হয়ে গেছে। হ্যাঁ বৃষ্টি, শোন, এখানে যখনই চাচরে আগুন লাগানো হবে, এদিকে আগুন লাগবে আর তুই ওদিকে বাজি পোড়াবি, দাবাদার ফাটবে, বুঝলি? ও মা, এ কি? এই শাড়ি গয়না এই সবই তো আমার। এই মেয়েটার এত সাহস, ও আমার সব জিনিস পরে ঘুরে বেড়াচ্ছে।